হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তো আমাদের কিন্তু ইউনিট 3 ক্লাস চলছে। এই আমাদের সিলেবাস ইউনিট 3 কী আছে, ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। তো তার মানে এক্সেলের ক্লাস চলছে। তো সেখান থেকে কিন্তু আমরা সিলেবাসের প্রথম পার্টটা কমপ্লিট করেছি, যেটা আমাদের গুহপালের বইতে কিন্তু চ্যাপ্টার 8 ছিল। তো আজকে থেকে আমরা শুরু হবে চ্যাপ্টার 9-এর ক্লাস। তো আমরা হচ্ছে একটা প্লে লিস্টে সেটা কমপ্লিট করব, মানে আমাদের সেই ইউনিট 3 নামে প্লে লিস্ট থাকবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের মধ্যে কিন্তু পরপর 4টা ভিডিও দেওয়া আছে। এই 4টা ভিডিও কিন্তু তোমাদের চ্যাপ্টার 8 থেকে দেওয়া আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো এই যে সিলেবাসটা এত বড় একটা সিলেবাস দেওয়া ছিল, তো সিলেবাস থেকে এক্সেল থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন ধরন কিন্তু তোমরা অবশ্যই এই লাস্ট যে ক্লাসটা আছে অনুশীলনী সলভ, এটা দেখতেই হবে। তবে তোমরা বুঝতে পারবে যে আমাদের কীভাবে পড়তে হবে এবং কী কী প্রশ্ন আসতে পারে। তো সিলেবাস তো অনেক বড়, অনেক কিছু জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। প্রশ্ন কিন্তু খুব সামান্য পরিমাণ প্রশ্নই আসবে। তোমাকে কি খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই ইউনিট 3 থেকে মাত্র 10 নম্বরের প্রশ্ন আসবে। তার জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু জানতে হচ্ছে। আর অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারছো। তো যে তোমাদের সিলেবাসে দেওয়া আছে সিলেবাসটা কমপ্লিট করতেই হবে। তো চ্যাপ্টার 9-এ যা দেখলাম, চ্যাপ্টার 9-এ তোমাদের কিন্তু এই পারফর্মিং ক্যালকুলেশন অন ডেটা, চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, ডেটা অ্যানালাইসিস, এই তিনটা মিলে তোমাদের কিন্তু চ্যাপ্টার 9 করা আছে এই বইটার মধ্যে। তো আমরা আজকে থেকে চ্যাপ্টার 9-এর ক্লাস শুরু করছি। তো মন দিয়ে দেখো, ভালো করে বোঝো, আমি তোমাদের সমস্ত কিছু প্র্যাকটিক্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রথম কি বলছে এখানে, ডেটা নিয়ে গণনা করা। কি, এক্সেলে বিভিন্ন সংখ্যা ব্যবহার করে সমস্ত গাণিতিক কাজগুলি করা হয়। গণনা সম্পাদন করা হলো সংখ্যাসূচক ক্রিয়াকলাপ ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া। এক্সেলে গণনা করার দুটি মৌলিক উপায় আছে, একটা সূত্র, একটা ফাংশন। এটা হলো মেন জিনিস। আমরা এক্সেলে কিন্তু গণনা করতে পারি হয় ফর্মুলা দিয়ে অথবা ফাংশন দিয়ে। তো যে কোনো তোমার ফর্মুলা ইউজ করো বা ফাংশন ইউজ করো, তোমাদের কিন্তু অবশ্যই ইকুয়াল সাইনটা আগে ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো, যদি আমরা লিখি ইকুয়াল টু C2 C3 C4, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এটার মানে কি, আমাদের এখানে যোগ করবে, কোন কোন সেলের যোগ করবে, C2 থেকে C4, এই প্রতিটা সেলে সরি এখানে এই প্রত্যেকটা সেলে কিন্তু যোগ করবে ইকুয়াল চিহ্ন দিয়ে। তো তোমরা এখানে যোগের বদলে কখনো গুণ হতে পারে, কখনো যোগের বদলে ভাগ হতে পারে, বিয়োগও হতে পারে, যেমন যা প্রয়োজন ওইভাবে কিন্তু আমরা যোগ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এখানে দেখে নেবো যে ফর্মুলা ইউজও দেখবো, ফাংশনের ব্যবহারও দেখবো, সব কিছু দেখবো আস্তে আস্তে। এবার দেখো 9.1 কী বলছে, এক্সেলে ডেটা রেঞ্জের নামকরণ করা। আমি রেঞ্জের নামকরণ করতে পারি, ভালো জিনিস এটা একটা। মনে করো এই যে আমার এখানে এক্সেলটা আছে, এই যে এখানে আছে শুভ থেকে আছে সুমন অবধি। আমি যদি চাই, তখন শুভ আমার আছে বি, মানে পুরো লেখাটাই আমার বি এর ঘরে আছে। তো বি এর 2 নম্বর থেকে আছে বি এর 6 নম্বর অবধি। আমি চাইলে এই রেঞ্জটাকে নামকরণ করতে পারি। নামকরণ করার জন্য আমাকে রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তারপর এই যে নেম বক্সে গিয়ে আমি নাম লিখে দেবো, নাম সেট হয়ে যাবে। দেখো এখানে তাই বলেছে, নেম বক্স ইউজ করে নামকরণ করতে পারি। প্রথমে আমাকে যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে, 54 থেকে 65 অবধি সিলেক্ট করেছে, তারপরে নেম বক্সে গিয়ে জাস্ট নাম লিখে এন্টার মেরেছে, নাম চেঞ্জ হয়ে গিয়েছে। তাই বলেছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তাই বলেছে। তো আমি তোমাদের দেখে দিচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম, নেম বক্স থেকে লিখে দিলাম হচ্ছে নেম, নেম লিখে দিলাম, বাস এন্টার মারলাম। এবার যেই তুমি মনে করো যে এখানে এইটাকে আবার সিলেক্ট করবে, তখন কী দেখাচ্ছে, এর নাম কি, নেম। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখে নিই এই কাজটাই ডিফাইন নেম ইউজ করে আমরা করতে পারি। ডিফাইন নেমটা তুই কোত্থেকে করতে পারবে, যে সেল রেঞ্জ, প্রথমে তোমার রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ফর্মুলা সিবনে ডিফাইন নেম কমান্ড করবে, ডিফাইন নেমে ক্লিক করতে হবে। তার মানে আমাকে কী করতে হবে, মনে করো আমি চাচ্ছি এই ঘর থেকে সিলেক্ট করব, নাম দেবো। তো ফর্মুলাস কমান্ড করবে, গেলাম ডিফাইন নেমে গিয়ে ডিফাইন নেমে ক্লিক করলাম, এখান থেকে ডিফাইন নেমে ক্লিক করলাম, এই যে বক্সটা আসলো, নামের জায়গায় আমি লিখে দিলাম, এটা নাম দিয়ে দিচ্ছি আমাকে ক্লাস। ওকে করলাম, দেখো এই নাম কিন্তু এখানে ক্লাস হয়ে গেল, দেখতে পাচ্ছ? তার মানে একই কাজ দুভাবে করা যাচ্ছে। তবে কি বলছে, বইয়ে খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে, দেখে নিতে পারো। নেম ম্যানেজার পদ্ধতি ইউজ করে, অনেক স্টেপ আছে। এটা কি, প্রথমে সিলেক্ট করতে হবে, করলে তারপর ফর্মুলাস লিবনে ডিফাইন নেম কমান্ড গ্রুপের নেম ম্যানেজারে ক্লিক করলে নেম ম্যানেজার বক্স দেখা যাবে। তারপর সেখান থেকে নিউ বাটনে ক্লিক করলে নেম বক্স দেখা যাবে। তারপর সেখান থেকে নিউ নেম লিখে ওকে করতে হবে। তার মানে কি, ব্যাপারটা কী হলো, আমি এটাকে সিলেক্ট করলাম,
ফর্মুলাস মানে ডিফাইন নেমে যাচ্ছি, এখানে ডিফাইন নেমে গিয়ে নিউ ম্যানেজারে ক্লিক করছি, বক্স চলে আসলো, আমি এখান থেকে নিউ করব, নিউতে গিয়ে একটা নাম লিখে দেবো, নাম লিখে দিলাম সেক বা সেকশন, ওকে ওকে করলাম, দেখো ক্লোজ, তাহলে আমার এই ঘরটার নাম কী হয়ে গেল, সেকশন। বুঝতে পারলে একই কাজ তিনভাবে কিন্তু আমরা করতে পারলাম। ওকে, এবার দেখে নিই ডেটা রেঞ্জের নামকরণের সুবিধা। আমি কেন নামকরণ ইউজ করব, কি বলছে, এক্সেলের নামযুক্ত সেল বা সেল রেঞ্জ ব্যবহার করার একটি উল্লেখযোগ্য সুবিধা হলো যে গণনার সময় ডেটা সেট থেকে সেল রেঞ্জ সিলেক্ট করতে হবে না। তার মানে আমি যখন কোনো গণনা করব A2:A5 বা A2:A9 এরকম লেখার দরকার নেই, জাস্ট তুমি নাম লিখে দেবে, কাজটা হয়ে যাবে। নামকৃত রেঞ্জগুলি সূত্রগুলিকে গতিশীল করে, আরও ফাস্ট কাজ করতে পারবে তুমি। নামযুক্ত রেঞ্জগুলি নেম বক্স থেকে সিলেক্ট করে ওয়ার্কবুকের যে কোনো ওয়ার্কশিটে রেঞ্জকে মানে খুঁজে পাওয়া যায়, মানে তুমি খুব সহজে খুঁজে বের করতে পারবে। তার মানে হচ্ছে এতে আমার ফর্মুলা ছোট হচ্ছে, গণনা ফাস্ট হচ্ছে, এই নাম দিয়ে আমি খুব সহজে খুঁজে বের করতে পারছি ইত্যাদি। এবার 9.3 মান গণনা করার জন্য সূত্র তৈরি করা। ঠিক আছে, আমি সূত্র দিয়ে আমি মান গণনা কী করে করবো, এক্সেলে ওয়ার্কবুকে বিভিন্ন সূত্র তৈরি করে সেই সূত্র ব্যবহার করে বিভিন্ন মান পাওয়া যায়। এমন কিছু ফাংশন আছে যেগুলিকে সূত্রে কনভার্ট করে কাজগুলি করা যায়। এবার ফাংশনের ইউজ, তার মানে ফাংশনের ইউজ বলতে আমি যখন সূত্র করছি ইকুয়াল টু A1 A2 A1 প্লাস A2 প্লাস করে করে A9 অবধি গেলাম, এটা আমার কিন্তু সূত্র। তো আমি যদি এখানে ফাংশন ইউজ করতাম ইকুয়াল টু সাম দিয়ে দিতাম, ব্র্যাকেট দিতাম A1:A9, তবে দেখো আমার লেখাটা কম হয়ে গেল। তাই বলছি এখানে ফাংশন বা অপেক্ষক হলো পূর্বলিখিত বিশেষ সংকেত বা ফর্মুলা যাদের নির্দিষ্ট নাম আছে। ওকে, এক্সেলে ফর্মুলার পরিবর্তে ফাংশন ব্যবহার করে খুব সহজে দ্রুতগতিতে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। বুঝতে পেরেছ? গণনার কাজে সেলের মানগুলি বিভিন্ন ফাংশনে ইউজ করা হয়, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট ব্যাপারটা কি, আমি যদি লিখি ইকুয়াল টু সাম A1:F1, এখানে A1 আর F1টা হচ্ছে আর্গুমেন্ট, তুমি এখানে B1 B10টা আর্গুমেন্ট। মধ্যে কথা, ফাংশনের মধ্যে তুমি যেগুলো ইউজ করবে ওগুলো হচ্ছে তোমার আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট সাধারণত লঘুবন্ধনীর মধ্যে ইউজ করতে হয় না, ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হয়, যেমন দেওয়া আছে উদাহরণগুলো দেখে নাও, সাম ফাংশনের সঙ্গে দেওয়া আছে, এভারেজ ফাংশনের সঙ্গে দেওয়া আছে ইত্যাদি। আচ্ছা, এবার দেখি কোনো কোনো ক্ষেত্রে একাধিক আর্গুমেন্ট ফাংশনের মধ্যে কমাতে লিখতে হয়, যেমন এইভাবে কমাতে লিখতে পারো। তো মধ্যে কথা, ফাংশনের মধ্যে ব্র্যাকেটের ভিতরে তুমি যা যা লিখবে সবই তোমার আর্গুমেন্ট। ওকে, আচ্ছা, এখানে কিছু স্টেপ দেওয়া আছে, তোমার দেখে নাও কী করে তোমরা আছে ফাংশন লিখবে। প্রথমে সেলে ফাংশন, প্রথমে যেখানে ফাংশন লিখবে ওখানে তোমাকে ক্লিক করতে হবে, তারপর ইকুয়াল চিহ্ন টাইপ করতে হবে, তারপর নির্দিষ্ট ফাংশনটা লিখতে হবে, তারপর ব্র্যাকেটের মধ্যে সেলের অ্যাড্রেসগুলো লিখতে হবে, সবশেষে এন্টার চাপতে হবে। এটা কিন্তু তোমাদের অনুশীলনীর মধ্যে থাকতে পারে যে নিচের স্টেপগুলির সাহায্যে পরপর স্টেপগুলো ঠিকমতো লেখো ফাংশন লেখার নিয়ম অনুসারে। ঠিক আছে, আচ্ছা, ফর্মুলা রিবনে ফাংশন লাইব্রেরি কমান্ড গ্রুপে ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে Shift+F3 চেপে কিন্তু আমরা ইনসার্ট ফাংশন বক্স বের করতে পারি। তো আমি যদি এক্সেল খুলে কিবোর্ড থেকে Shift+F3 কি প্রেস করি, তখন কিন্তু আমার ফাংশন বক্সটা বেরিয়ে গেল। এখানে আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি, সাম আছে, এভারেজ আছে, ইফ আছে, হাইপারলিঙ্ক ইত্যাদি বিভিন্ন ফাংশন আছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ফাংশন ইউজ করতে পারো। দেখো, যেই আমি এই ঘরটাতে ক্লিক করে Shift+F3 চেপেছি, এখানে কিন্তু দেখো একটা ইকুয়াল সাইন হয়ে গেছে। এবার তুমি এখান থেকে যে একটা ফাংশন চুজ করো, বাস চলে আসলো, এখানে সেল রেঞ্জ দাও, ওকে করো, আউটপুট বেরিয়ে যাবে। দেখতে পারলে এর যোগফল কিন্তু 202 বেরিয়ে গেল। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখে নিই সাম ফাংশনের কাজ, খুব ভালো জিনিস। সামের কাজ কি, সামের দিয়ে এক বা একাধিক সেলে যেগুলোকে যোগ করতে পারবে। যেমন এখানে কী দেওয়া আছে, -5 15 20 25 45 100। এখানে কী করছে, ইকুয়াল টু সাম, আচ্ছা, এখানে কিছু ডেটা লেখা আছে। ঠিক আছে, এবার দেখো, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো কী বলেছে, ইকুয়াল টু সাম 4,5, এর যোগফল কী হবে, 9 দেখাবে। ঠিক আছে, তারপর বলছে 15, আচ্ছা পরেরটা দেখে নিই, ইকুয়াল টু সাম 16,4, তাহলে মানে কি 16 আর 4 যোগ করলে 20 হবে, কমা ট্রু, এক্ষেত্রে 16 এবং 4-এর যোগফলের সাথে 1 যোগ হবে, ফলাফল হবে 21, কারণ ট্রু এর মান হচ্ছে 1। ভালো করে বোঝো, ট্রু এর মান হচ্ছে 1, 16,4 20 প্লাস 1 মানে হচ্ছে 21 দেখাবে। এটা দেখে নিই, সাম A1 থেকে A7, তাহলে এটা আমাদের A1 ঘর, এটা আমাদের A7 ঘর, তাহলে এখানে কিন্তু ট্রু আছে, ভালো করে বোঝো, ট্রু আছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এখানে A1 থেকে A7 এই 60টি সেলের সংখ্যার যোগফল দেখাবে 200 প্রদর্শিত হবে। কী করে 200 হচ্ছে,
100, 145, এটা হচ্ছে 170, 190, ঠিক আছে। তারপর হচ্ছে 100, 205, 205 মাইনাস 50, মাইনাস 5 হলে কত হলো 200, মানে হলো 5 মানে 200, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তোমার ট্রু এর ভ্যালু 1 নিচ্ছে না, কারণ ট্রু যখন তোমার সেলে লেখা থাকবে তখন তোমার তার ভ্যালু 1 নেবে না। যখন ট্রু তুমি এর ফর্মুলাতে ইউজ করবে কমা দিয়ে, তখন তোমার তার ভ্যালু 1 নেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কিছু ইকুয়াল টু A6 থেকে A7, এটা হলো A6 থেকে A7, যা দুটো ঘর, ঠিক আছে, কমা 5, তার মানে কি শেষে সেল দুটি সংখ্যার যোগফলের সাথে 3 যোগ হবে, ফলাফল দেখাবে হচ্ছে 105। ব্যাপারটা কি হলো, সাম দিয়ে A6 থেকে A7, আমার A6 ছিল 100 ইস টু A7 ট্রু কমা 5, তার মানে আমার হচ্ছে 105ই তো হবে। শেষ দুটি সেলের যোগফলের সাথে 3 যোগ হবে, তার মানে এই ঘরটা 100, এই ঘরটা ফাঁকা, ট্রু, এর কোনো ভ্যালু নেই, তাহলে 100 প্লাস এর সাথে যোগ হচ্ছে 5। এখানে ভুল আছে, এখানে 5 যোগ হবে, হ্যাঁ, এখানে 5 যোগ হবে, 3 হবে না, 5। বুঝতে পেরেছো? তাহলে কখন আমার ট্রু এর ভ্যালু 1 হচ্ছে, যখন আমার ট্রু থাকছে হচ্ছে ফর্মুলার মধ্যে, তখন আমার ট্রু এর ভ্যালু 1 হচ্ছে। এবার দেখে নিই আমরা এখানে, এবার এখানে আমরা দেখে নেব, ঠিক আছে। এবার দেখে নাও পরেরটা, ইকুয়াল টু সাম দিয়েছে B4 ইস টু B6, B7, তার মানে এটা আমার B4 এর ঘর, B4 থেকে B এর 4 নম্বর ঘর, B4 থেকে B6 এ অবধি নিয়েছে, এ অবধি যোগ কত হচ্ছে 2000, 3500, 4500, B7 কত 1400, তার মানে কি হচ্ছে আমার 4500 সঙ্গে 1400 যোগ হচ্ছে, হয়ে গেল 5900, ঠিক আছে। আবার একই ক্ষেত্রে কি আছে, B2, B3, B7, এই তিনটা সেলের যোগফল হয়ে যাবে 3800। আশা করি সাম ফাংশন ভালো মতো বুঝতে পেরেছো। এবার দেবো প্রোডাক্ট ফাংশন। তো প্রোডাক্ট ফাংশন দিয়ে কী হবে, আমাদের গুণফল প্রকাশ করবে। গুণফল প্রকাশ করার মানে কি হচ্ছে, যেমন দেখো ইকুয়াল টু প্রোডাক্ট নাম্বার 1 নাম্বার 2, কমা কমা দিলেও ওই সংখ্যাগুলোর গুণ হবে। তুমি যদি ইস টু দাও মানে হচ্ছে A2 থেকে A5 এর সবগুলো সংখ্যা যোগ হয়ে বসে যাবে, 1500 হবে, একই ব্যাপার। আবার অথবা কী হবে, A2 থেকে A5 যা হবে তাকে আবার গুণ করবে 2 দিয়ে, উত্তর কত হবে 3000, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমার এভারেজ ফাংশন। এভাবে আমাকে গড় বের করতে হবে। গড়ের নিয়ম কি, যেমন এখানে 10, 15, 5 আর 2 আছে, আমি যদি লিখে দিতাম ইকুয়াল টু এভারেজ A2 থেকে A5, তবে কী হতো, প্রথমে A2 থেকে A5 এর যোগ হবে 10 প্লাস 15, 25, 25 প্লাস 5, 30 প্লাস 2, 32, একে ভাগ করবে কত, একে ভাগ করবে 4 দিয়ে, কারণ 4টা সংখ্যা আছে, অ্যান্সার হবে 8, গড় মান 8 প্রকাশ পাবে। ওকে, এবার দেখি কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনের কাজটা বুঝতে হবে। কাউন্ট মানে কি, গোনা, আমি কাউন্টিং করছি। ওয়ার্কশিটের যে কোনো রো বা কলামের সেলে উপস্থিত টেক্সট ও সংখ্যাগুলির মধ্যে থেকে কতগুলি সংখ্যা বা নাম্বার আছে তা গুনতে কাউন্ট ইউজ করতে হবে। যেমন এখানে লেখা আছে একটা নাম্বার মানে ওয়ার্ড, আবার ভ্যালু নেই। তো আমি যদি এখানে A2 থেকে A7 করি, তাহলে এখানে নাম্বার কটা আছে আমার, 1, 2, 3, অ্যান্সারটা আমার 3 দেখাবে, ঠিক আছে। তুমি যে রেঞ্জে সিলেক্ট করো না কেন, তুমি যদি কাউন্ট ইউজ করো, তবে তোমাকে ওই যে রেঞ্জটা আছে ওর মধ্যে সমস্ত ওয়ার্ড লেটার বাদ দিয়ে কতগুলো নাম্বার আছে তা তোমাকে গুনে দেখাবে। আমি এখানে দেখতে পাচ্ছি নাম্বার আছে 3টে, অ্যান্সার 3 দেখাচ্ছে। ওকে, এবার দেখি রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে তোমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে, ঠিক আছে। কোনো সংখ্যার নির্দিষ্ট মান প্রকাশ করতে এই ফাংশনটি ইউজ করতে হয়। অনেক সময় দেখা যায় কোনো টাকা পয়সার হিসাবের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে 2 অঙ্কের চেয়ে বেশি সংখ্যা থাকে, যেমন 471.358, 21.331 ইত্যাদি। রাউন্ড ফাংশনের সাহায্যে সেই সমস্ত সংখ্যাগুলিকে রাউন্ড করে দশমিক বিন্দুর পর 2 অঙ্কের সংখ্যায় প্রকাশ করা যায়। এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে। তো রাউন্ড কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, তুমি বুঝতে পারলে। তুমি এখন বিলিং করতে গেলে তোমার হয়তো বিল এসছে 500.34567 টাকা, সেক্ষেত্রে তোমাকে হয় 2 ঘর পয়েন্টের পরে তুমি 2 ঘর নিতে পারো, বা পয়েন্টের পরে তুমি কোনো ঘরে বাদও দিতে পারো, সবই কাস্টমার রাউন্ড দিয়ে হবে। সিনট্যাক্স কি, ইকুয়াল টু রাউন্ড দিয়ে নাম্বার আর নাম্বার অফ ডিজিট, তুমি কোন নাম্বারকে করবে আর নাম্বারের পরে কত ঘর নিবে, এটা নাম্বার অফ ডিজিট দিয়ে প্রকাশ পাবে, ঠিক আছে।
এবার লক্ষ্য করে দেখো, যদি নাম্বার অফ ডিজিটের মান 0 থেকে বড় হয় তবে সেই সেলে সংখ্যা নাম্বারটি দশমিক বিন্দু সহ প্রকাশ করবে। ঠিক আছে, যদি নাম্বার অফ ডিজিটের মান 0 হয় তবে সেটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করবে। ওকে, আর যদি নাম্বার ডিজিটের মান 0 থেকে কম হয় তবে সেটা পরে পূর্ণ সংখ্যা দেখাবে। তোমার একটা উদাহরণ দেখে নাও, আছে 16.5,9, 16.5,9। এই ক্ষেত্রে নাম্বার অফ ডিজিট এর মান 0 থেকে বেশি, তাই 16.5টি শো হবে। 0 থেকে যদি বেশি হয় তবে কিন্তু আমার ওই নাম্বারটাই বিন্দু সহ প্রকাশ পাবে। মিলল এটা? আচ্ছা, এবার দেখে নাও 2.5, এক্ষেত্রে যেহেতু মানটা 0 তাই 2.5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3 প্রকাশ পাবে। যদি মানটা 0 হয় তা এই নাম্বারটা পরে যে নাম্বারটা আছে ওটাই প্রকাশ পাবে 3 হিসাবে। এবার দেখো, যদি -1 থাকে তবে কি হবে, এর যদি 0 থেকে কম হয় তবে উল্লিখিত সংখ্যা পরের পূর্ণ সংখ্যা দেখাবে। তার মানে 8.5 ছিল, সংখ্যার পরের পূর্ণ সংখ্যা দেখাবে। আচ্ছা, তার মানে হচ্ছে 8.5-এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে একবারে 10 দেখাবে। ঠিক আছে, আমি যদি দেখো এটা এখানে লিখি ইকুয়াল টু রাউন্ড 8.5, -1 দেখি কী দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। ঠিক আছে, পরে মানে 2 ঘর পরে যে পূর্ণ সংখ্যা আছে ওটা দেখাবে। তাহলে এর পরেরটা হয় তোমার 9। যদি তোমার এখানে 0 হলে 9 আসতো, যেহেতু 0 থেকেও কম তাহলে কি তার পরেরটা দেখাবে, ওই জন্য হয়ে গেল 10। ঠিক আছে, আচ্ছা এবার 3,15,1, তাহলে এখানে 1 আছে, 1 হলে কি দেখাবে, 3,15 সংখ্যা থেকে 1 দশমিক স্থানে প্রকাশ করতে হবে, 3,2 দেখাবে। বুঝতে পেরেছ? যদি পয়েন্টের পরে 2 কমার পরে 1 থাকে, একে 1 দশমিক স্থানে প্রকাশ করবে, তাহলে 2 দেখাবে। আর যদি থাকতো 21.378,2, এটা কী হবে, 2 দশমিক স্থানে প্রকাশ করতে, মানে এটা দেখাবে হচ্ছে 21.38। দেখো 2 দশমিক মানে তোমার 3.7, কিন্তু যেহেতু তোমার 5-এর থেকে বড় 8 তাই এখানে 1 যোগ হয়ে গেল, অ্যান্সার হবে 21.38। তোমাদের কিন্তু এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে, তো ভালো করে এটা প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার, নির্দিষ্ট শর্ত ব্যবহার করে ডেটা সংক্ষিপ্তকরণ। তো আমরা কিন্তু সিলেবাস থেকে নেমিং গ্রুপ দেখে নিলাম, ক্রিয়েটিং ফর্মুলা দেখে নিলাম, সাম, এভারেজ, কাউন্ট শিখে নিলাম। এবার আমরা দেখবো হচ্ছে সামারাইজিং ডেটা অ্যান্ড মিটস স্পেসিফিক কন্ডিশন। আচ্ছা, দেখে নাও, তো মানে আমি কিছু শর্ত ইউজ করে ডেটাকে আমি সামারাইজ করব। তার মানে হচ্ছে এখানে আমাকে এভারেজ ইফ ইউজ করতে হবে। এভারেজ তো আমার গড়, কিন্তু ইফ দিয়ে গড় করব। কাউন্ট এ, তবে কাউন্ট করব কোনো একটা কন্ডিশন দিয়ে আমি কাউন্ট করব। ব্যাপারটা কি, এভারেজ ইফ রেঞ্জ হবে, ক্রাইটেরিয়া হবে, আর এভারেজ রেঞ্জটা হবে। ব্যাপারটা হচ্ছে এভারেজ ইফ ফাংশনটি কোনো শর্ত বা মানদণ্ড অনুযায়ী কোনো ডেটা রেঞ্জের গড় মান নির্ণয় করে। ঠিক আছে, তো প্রদত্ত টেবিল থেকে আমরা দেখতে পাই A2 থেকে A9 সেল পর্যন্ত আইটেমগুলিতে নাম লেখা আছে। দেখো A2 থেকে A9, এখান থেকে A9, ব্যানানা, অ্যাপেল, লেমন, কেকস, পেয়ারা, লেমন, ব্যানানা বা লেমন লেখা আছে। ঠিক আছে, তো আবার B2 থেকে B9 আইটেম কী আছে, কোনটা কত বিক্রি তা লেখা আছে। ঠিক আছে, এবার আমাকে যদি বলে যদি আমরা এখানে লেমনের বিক্রি গড় মান ইউজ করতে চাই তবে আমাকে C2 সেলে, আচ্ছা এবার কী করলো, এখানেও পয়েন্টার রাখলো, পয়েন্টার রেখে এখানে আমি সূত্র লিখলাম, এটা সূত্র ইকুয়াল টু এভারেজ ইফ, যদি আমার এই ঘর থেকে এই ঘরের মধ্যে কোথাও লেমন থাকে, দেখো এই ঘর থেকে এই মধ্যে কোথাও লেমন থাকে তবে কী হবে, এই ঘর থেকে এই ঘরে গড় বের করতে হবে তোমাকে। তাহলে দেখো আমার লেমন আছে কোথায়, এখানে 80-তে আছে, 200-তে আছে, আবার 50, তাহলে কত যোগ করলে হয়, 80, 280 প্লাস 330 হয়। ঠিক আছে, এবার 330-এর গড় কত হলো, 110। কেন, 3টা লেমন আছে, 3 দিয়ে ভাগ। বুঝতে পারলে, মানে পাশের ঘরের শর্তের উপর ডিপেন্ড করে তুমি পরের ঘরে এভারেজ বের করলে। ক্লিয়ার? এবার কাউন্টের ব্যাপারটা কি, কাউন্টে ফাংশনটি সেলের ত্রুটির মান, এরর এবং খালি সহ যে কোনো ধরনের ডেটাকে ধারণ করে সেল গণনা করে। মানে শুধু কাউন্টে কী হতো, খালি নাম্বার কাউন্ট করতো। এক্ষেত্রে তোমার ওয়ার্ড, ফাঁকা ঘর, ভুল ইকুয়েশান সমস্ত কিছু তোমাকে কাউন্ট করে দেখাবে। দেখো এখন যদি এখানে কি ইকুয়াল টু কাউন্টে A2 থেকে A6, তবে আমার কী দেখাবে, 1, 2, 3, 4, 5, আমার অ্যান্সার হবে 5। বুঝতে পারলে, আমার নাম্বারটাও কাউন্ট করলো, প্লাস এই ওয়ার্ডটাও কাউন্ট করলো, এই ভুল ফাংশনটাও কাউন্ট করলো। ঠিক আছে, 5 দেখালো। এবার কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক, এক্ষেত্রে আমার ফাঁকা ঘরকে কাউন্ট করে, এখানে ফাঁকা ঘরটা আছে 1টা 2টো, নামেই আছে ব্ল্যাঙ্ক, তাহলে কী হবে, সেক্ষেত্রে আমি যদি দেখি ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক A2 থেকে A7, এখান থেকে A7,
এখানে A2 A7 হবে না, এখানে ভুল দিয়েছে, এখানে D2 থেকে D7 হবে। হ্যাঁ, এখানে D হবে, ঠিক আছে। D থেকে D7 যদি হয় তাহলে আমার এখানে কী থাকবে অ্যান্সার, দুটো ঘর ফাঁকা আছে। ওকে, এবার কাউন্ট ইফ এস, বাবা কাউন্ট ইফ আবার এস। কাউন্ট ইফ এসে ফাংশনটির সাহায্যে কি নির্দিষ্ট সীমার মধ্যে সেলে গণনার জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড থাকবে। এই ফাংশনটির সিনট্যাক্স লক্ষ্য করে তোমরা দেখবে যে এখানে দুটি আর্গুমেন্ট দেওয়া আছে, রেঞ্জ আর আছে ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন A1 থেকে A20, এখানে আমার A1 থেকে A20। আচ্ছা 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 আচ্ছা, যেমন যদি আমি এখানে লিখি কাউন্ট ইফ এস B3 থেকে B9, এটা আমার B3 থেকে B9, 5, তাহলে B3 থেকে B9 সেলের মধ্যে কোন কোন ফুডসের পরিমাণ 5 হচ্ছে। আচ্ছা, তো আমি যদি এখানে একটু ভুল আছে, হ্যাঁ, এখানে হবে তোমার সি হবে, সি থেকে, কারণ সি এর 1 নম্বর 2 নম্বর, সরি এটা হবে C2 থেকে C9, যাই হোক একটা হলো সি দিয়ে হবে, 5, তার মানে আমাকে দেখতে হবে কার কার কোয়ান্টিটি 5, যেমন এখানে অ্যাপেলের কোয়ান্টিটি 5 আছে, লেমনের 5 আছে, ম্যাঙ্গোর 5 আছে, তাহলে আমাকে কি 3টা দেখাবে অ্যান্সার। তাহলে ব্যাপারটা বোঝো, কাউন্ট করব ইফ যদি আমার একটা রেঞ্জ মিলে যায়, সেখান থেকে পাশের ঘরের রেঞ্জের কোনটার মান 5 সেটাই ভ্যালু দেখাবে কাউন্ট ইফ এস দিয়ে, ঠিক আছে। এখানে কিন্তু মানে জায়গাটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানে একবার সি দিয়ে হবে, C3 থেকে তোমার একবারে C9 পর্যন্ত সেলগুলির মধ্যে কাদের ভ্যালু 5 আছে তাদের আউটপুট দেখাবে 3। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। তো একটা উদাহরণ দেওয়া আছে, ইকুয়াল টু কাউন্ট ইফ এস B2 থেকে B17 এইটুকু ঘরের মধ্যে যারা কার কার কলকাতা নাইট রাইডার্স আছে, যেমন আছে কথা একটা দুটো আছে, আরও আছে নিশ্চয়ই, কলকাতা হ্যাঁ, তো দুটোই আছে। এই সূত্রের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কতবার উইনার হয়েছে তার মান দেখাবে, ফলাফল হবে 2, অ্যান্সারটা 2 হবে, ঠিক আছে। কিন্তু এখানে ভুলবশত দেওয়া আছে 5, এখানে 2 হবে, দুবারই আছে, হয়ে গেল। আবার দেখো তোমরা এখানে দেখো ইকুয়াল টু কাউন্ট ইফ এস C1 থেকে C11 এইটুকু ঘরের মধ্যে কাদের টাইটেলে দাস আছে, ঠিক আছে। দাস মানে দেখো স্টার দাস, ভালো দেখো ডাবল কোটের মধ্যে স্টার দাস, ডাবল কোট তখনই দিয়েছে এই ঘরের সেল রেঞ্জের মধ্যে কাদের নামের শেষে স্টার মানে আগে হবে নামটা, শেষে হবে দাস। তো কাদের নামের সাথে দাস আছে 1 2 3 4, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু আমার হবে সাহায্য করে যদি কোনো স্লেলে অক্ষর মেলানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই সাইন ইউজ করতে পারি। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে 4, বুঝতে পারছো, 4 হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো এখানে C1 থেকে C11 কাদের শেষে আছে কোশ্চেন মার্ক ইউ, এই সূত্র অনুযায়ী C1 থেকে C11 সেল রেঞ্জের মধ্যে কাদের দ্বিতীয় অক্ষর ইউ দিয়ে শুরু হয়েছে, তার মানে প্রথমে কোশ্চেন মার্ক ইউ স্টার মানে হচ্ছে কোশ্চেন মার্কটা হচ্ছে প্রথম ওই মানে ওয়ার্ডটার প্রথম লেটার, আর ইউ মানে হচ্ছে সেকেন্ড লেটার, তারপরে স্টার মানে ফাঁকাটা, যেমন এখানে আগের স্টার ছিল, আগের স্টার মানে প্রথম ফাঁকাটা, মানে প্রথম মানে অক্ষরগুলো, শেষে হচ্ছে দাস। আর এখানে আমার কী হলো, সরি এখানে তোমার কিছু স্টার দাস মানে নামের মধ্যে দাস থাকতে হবে, আর এখানে কী বলছে সেকেন্ডটা ইউ দেওয়া হবে, তাহলে সেকেন্ড ইউ কবার আছে আমার, সেকেন্ড ইউ কিন্তু আমার আছে অনেকগুলো আছে, দেখো সেকেন্ড ঘরে ইউ সুবিধে আছে, ইউ একটা দুটো আছে, অ্যান্সার কিন্তু হবে 2, এখানে কিন্তু অ্যান্সার 2 পাওয়া গেছে, বুঝতে পেরেছ। এই হলো ব্যাপার, কাউন্ট ইফএসের ব্যাপারটা তুমি বুঝতে পারলে, সত্যের উপর ভিত্তি করে কাউন্ট করে দেখাচ্ছে যে কোথায় কতগুলো লেটার আছে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা বক্স দেওয়া আছে, 5 থেকে বড় গণনা করো, তাহলে হচ্ছে কাউন্ট ইফ এস A2 থেকে A10 গ্রেটার দ্যান 5, তাহলে এই সেলগুলি গণনা করে আমরা যার মান 5 অধিক পাবো সেটা এখানে শো করবে, ঠিক আছে। একই ব্যাপার 5 কম হলে শো করবে, 5 সমান হলে শো করবে, 5 যদি সমান না হয় সেটা কতগুলো আছে শো করবে, 5 সমান বা বেশি কতগুলো আছে ওই সেলের মধ্যে সেটা শো করবে, 5 থেকে কম কতগুলো আছে ওটা শো করবে, বুঝতে পেরেছো। এবার দেখি সামিপ, এটা ভালো জিনিস। সামিপ ব্যাপারটা কি, সামিপ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, আমি যোগ করব যদি যোগফলটা অত বড় হয়, যেমন দেখো ইকুয়াল টু D2 থেকে D20 এখানে যোগ করবে,
এখানে D2 থেকে D20 যোগ করেছে যদি আমার যোগফলটা 5-এর বড় হয়। আচ্ছা, এটা কোন সেলটা নিয়ে করেছে? যাই হোক, একটা ফর্মুলা বলছি আমি এখানে, আমি যোগ করবো একটা রেঞ্জের মধ্যে, যদি আমার মানে যোগফলটা যেই নাম্বারগুলো যোগফল 5-এর বড় হবে তাদের আমি যোগ করব, তাই আমার এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ হয়ে গেল। এই ক্ষেত্রে তুমি দেখে নাও একটু, এখানে এর ঘরে কী আছে, সাম ইফ A2 থেকে A9, A2 থেকে A9 পর্যন্ত আমার যোগ হবে যাদের ফুডসগুলো আমার যেখানে ফুডস থাকবে, ফুডস আছে এখানে, আর এখানে ফুডস আছে, আর এটার উপর ডিপেন্ড করে আমার C2 থেকে C9 যোগ হবে, C2 থেকে C9 যোগ হবে। তাহলে কত হলো যোগ করে আমার, প্রথমত যোগ হলো এখানে 2500, 4200, তাহলে অ্যান্সার হলো আমার 6700 হয়ে গেল। পরেরটা A2 থেকে A9 দেবো, মধ্যে কার কার ভেজিটেবল আছে, এক জায়গায়, দু জায়গায়, 3 জায়গায়। ঠিক আছে, এদের মধ্যে আবার যোগ হবে। তুমি ব্যাপারটা বুঝতে পারলে, এই রেঞ্জের উপর ডিপেন্ড করে তুমি যোগ করছো এই রেঞ্জটার, এটা হচ্ছে আমার সাম ইফ। তো সাম ইফও হয়ে গেল। এবার ইফ এরর ফাংশন, ইফ এরর ব্যাপারটা কি, যদি আমার ভুল থাকে, এই ফাংশনটি ব্যবহার করে কোনো সেল রেঞ্জে যুক্ত এবং গণনার সময় সৃষ্ট ত্রুটি খুঁজে বের করতে কিন্তু এই ফাংশনটা ইউজ করা হয়। ইফ এরর ভ্যালু, ভ্যালু ইফ এরর, তার মানে হচ্ছে আমি যদি এখানে দেখো, এখানে একটা আমার এরর ভ্যালু আছে, একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা, যেমন দেখো কী বলেছে এখানে, সাহায্য করে এই ফাংশনটির সূত্র পরীক্ষা করতে, যদি কোনো সূত্রে ভুল পাওয়া যায় তা দেখতে ইউজ করা হয়। তাহলে মোদ্দা কথা হচ্ছে, তোমার যদি ওই সূত্রের মধ্যে কোথাও এরকম সাইন থাকে, হ্যাশ নট অ্যাপ্লিকেবল, হ্যাশ ভ্যালু, হ্যাশ রেফারেন্স, হ্যাশ ডিপ, হ্যাশ নাম ওয়ান, এগুলো থাকলে এগুলো তোমার কিন্তু খুঁজে বের করবে যে কোন কোন জায়গায় এই ভুলগুলো আছে। তাহলে এটা সিনট্যাক্স কী হচ্ছে, ইফ এরর দিয়ে ভ্যালু, ভ্যালু যদি পাওয়া যায়, ভুল পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, যেমন দেখো A2 যেমন এখানে A2 সেলে আছে 240, আবার A3 সেলে আছে 78, অপরদিকে B2-তে 60, B3-তে 0, আবার C3 সেলে আছে হচ্ছে একটা ভুল ফাংশন দেওয়া আছে, এরর দেওয়া আছে। ঠিক আছে, তো ইফ এরর ফাংশনের সাহায্যে সেল রেঞ্জে প্রদর্শিত ওই ধরনের ভুল ত্রুটিগুলিকে পরিবর্তে বিভিন্ন বার্তার দ্বারা ঠিক করা যায়। মানে তুমি এই ভুলটাকে এখানে শো করবে না, তুমি এখানে একটা মেসেজ শো করবে। ঠিক আছে, তুমি মেসেজ কি শো করবে, A3 কে B3 দিয়ে ভাগ করলে, মানে A3 মানে এটা নিশ্চয়ই একটা শূন্য দিয়ে ভাগ হয় না, ভাগ করলে তো আমার ভুলই আসতো। ঠিক আছে, এই ভুলে বলে তুমি লিখে দিলে এরর ইন ক্যালকুলেশন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু তুমি একটা মেসেজ শো করলে যে এখানে ভুল আছে। মানে কম্পিউটার থেকে তোমাকে হচ্ছে বাই ডিফল্ট এক্সেল থেকে এই একটা মানে মেসেজ শো করতে ওরা যে তুমি তো ভুল করেছোই, তো তুমি এই ভুলের নামটা একটা মেসেজ দিয়ে শো করলে যে আপনি ভুল করেছেন। ঠিক আছে, তো এই ছিল। তো আচ্ছা, চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, তো আজকে কিন্তু আমরা এই এতগুলো জিনিস দেখে নিলাম। আচ্ছা, তারপরে ছিল ফাইন্ডিং কারেক্টিং এরর ইন ক্যালকুলেশন, তো আমাদের কিন্তু এটুকু হয়ে গেল। যাই হোক, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমরা কিন্তু প্রথম পার্টটা হয়ে গেল, তো আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লাসটা 3টা মানে ক্লাসে শেষ করে দেবো, আর 4 নম্বর ক্লাস হবে এক্সারসাইজ। তো আমরা কিন্তু এখান থেকে আজকে কী শিখে নিলাম, বিভিন্ন ফাংশনগুলো দেখলাম, ফর্মুলার কাজ দেখলাম, বিভিন্ন হচ্ছে মানে ইফ ফাংশন দেখলাম যে যেগুলো হচ্ছে সামারাইজ করছে একটা স্পেসিফিক কন্ডিশনের মাধ্যমে দেখলাম, আর লাস্টে কিন্তু আমরা দেখে নিলাম হচ্ছে এররকে আমরা মানে কোনো মেসেজে রূপান্তর করা। তো পরের ক্লাসে আমরা দেখে নেবো এক্সেলের ওয়ার্কবুকে চেহারা পরিবর্তন থেকে ক্লাস শুরু হবে। তো আপাতত দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি, চ্যানেলের সঙ্গে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা।